রাজনীতিক, গণতন্ত্র, সংস্কার, এই তিনটি বিষয় একই সূত্রে গাঁথা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে ভোরের পাতার বিশেষ আয়োজন প্রেক্ষাপট। প্রেক্ষাপট অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত আছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রবিউল আলম এবং সিনিয়র সাংবাদিক জাহিদ রহমান। রবিউল ভাই, মূলত আমরা যদি আজকের আলোচনায় দেখি তাহলে মূল আলোচনার বিষয় হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগ করেননি এই দাবি করাটা। এই দাবিটাই আসলে সব দিকে উঠে আসছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উনি পালিয়ে যাওয়ার পর এই যে তার দাবি করা তিনি পদত্যাগ করেননি এবং তিনি বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক এবং যারা ভোরের পাতার সাথে যুক্ত থাকবেন। এইটা খুব একটা আলোচনার দাবি রাখে না। তিনি যে প্রক্রিয়া নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর আসন দখল করেছিলেন, যে প্রক্রিয়া দেশ পরিচালনা করেছেন, তার যে পার্লামেন্টটা ছিল সেটাই অবৈধ প্রথমত। তারপর তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, সেটাও একটা পদত্যাগের দাবি রাখে। নিশ্চয়ই সেই পদত্যাগ প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন তিনি, এবং এই ব্যাখ্যাটি সবচেয়ে ভালো এই অন্তর্বর্তীকালীন সরকারই দিতে পারবে। এবং তখন তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, সেনাবাহিনীর সহায়তায় বা গণ আন্দোলনের মুখে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজকে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে তার একটা পদত্যাগপত্র দেখলাম যে ভাইরালের মতো ছড়িয়ে পড়েছে। নিশ্চয়ই সেটি তার পদত্যাগ। আর গণ আন্দোলনের মুখে যখন কোনো সরকারকে পতিত হতে হয়, ক্ষমতাচ্যুত হতে হয়, তার পদত্যাগের প্রয়োজন হয় না। জনগণই তাকে ক্ষমতাচ্যুত হতে বাধ্য করেছে। আপনি যে ফরম্যাটেই যান না কেন, শেখ হাসিনার ওই যে দাবি তিনি এখনো প্রধানমন্ত্রী, এটা তিনি ভাবতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ মনে করে না, বাংলাদেশের সংবিধান তা প্রমাণ করে না। তিনি যে নিকৃষ্টতম ভাবে তার অপশাসন বা দুঃশাসনের অবসান হয়েছে, সেটা একটা ইতিহাসের নিকৃষ্টতম পতন। ছাত্র জনতা, সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাকে ক্ষমতাচ্যুত করেছেন। জনগণ সার্বভৌম। জনগণ যাকে ক্ষমতায় দেখতে চায় না, তার ক্ষমতা থাকার কোনো সুযোগ নেই। জনগণ যাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না, যে প্রধানমন্ত্রীর আসন তিনি দখল করেছিলেন, তো সেটাই যথেষ্ট তিনি প্রধানমন্ত্রী না থাকার জন্য। বিতর্ক তৈরি করবার জন্য, মানসিক ভারসাম্য হারিয়ে হয়তো তিনি এই কথাগুলি বলে রাজনীতিতে একটা নতুন বিতর্ক তৈরি করতে চাচ্ছেন, রাজনীতিতে অসন্তোষ তৈরি করতে চাচ্ছেন। তার কিছু সুবিধাভোগী অনুসারী তো বাংলাদেশে এখনো আছে, দেশের মধ্যে আছে, দেশের বাইরে আছে। তাদেরকে তিনি হয়তো কোনো মেসেজ দিয়ে ঐক্যবদ্ধ রাখার, আবার কোনো কোট কৌশলের অংশ হিসেবে এগুলি বলছেন। এগুলি আলোচনার বিষয় নয়। তিনি যদি প্রধানমন্ত্রী হন, তিনি দেশের বাইরে গিয়েছেন কেন? তিনি বাংলাদেশ ছেড়ে যান কেন? তিনি কেন এইভাবে নিকৃষ্ট ভাবে আপনার চলে যেতে বাধ্য হলেন অথবা চলে গেলেন? তো যিনি বাধ্য হন বা স্বেচ্ছায় যান, তিনি কি আর প্রধানমন্ত্রী থাকতে পারেন নাকি? তিনি আর প্রধানমন্ত্রী থাকতে পারেন না। প্রধানমন্ত্রী জনগণকে রিপ্রেজেন্ট করে, সংসদকে রিপ্রেজেন্ট করে, আপনার যেটাকে বলা হয় সরকারের নির্বাহী বিভাগের প্রধান হিসেবে দেশকে পরিচালনা করে। তো তিনি যদি পালিয়ে যান, তিনি যদি গদিচ্যুত হন, তিনি আবার প্রধানমন্ত্রী আছেন যিনি বলেন, আমি আবারও বলছি, তার মানসিক স্বাস্থ্য সমস্যা আছে। হ্যাঁ, এটার আমলে নেওয়ার বিষয় না। এবং আমাদেরও জাতি হিসাবে, গণমাধ্যম হিসাবে সজাগ হতে হবে যে সমস্ত জিনিসের ভিত্তি নাই সেটা নিয়ে বিতর্ক তৈরি করে, সময় কালেক্ষেপণ না করে, এবং কোনো অসন্তোষ তৈরি না করে, যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে তাকে অবাধে এই রাষ্ট্র বিনির্মাণে তার যে দায়িত্ব আছে সে ব্যাপারে সহযোগিতা করা, এবং তার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল লক্ষ্য, একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথ উন্মুক্ত করে ভোটের ভিত্তিতে জনগণ কর্তৃক নির্বাচিত দল এবং আপনার জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম। জাহিদ ভাই, মূলত আমরা যেটা দেখলাম আসলে যে পদত্যাগ নিয়ে যে ইস্যুগুলা আলোচনা হচ্ছে, আমরাও সংবাদ করলাম, অনেক পত্রিকা সংবাদ করেছে, আসলে এটা ভিত্তিহীন, বা এই যে পদত্যাগ পত্র যেটা দেখা যাচ্ছে সেটা আসলে কোনো ভিত্তি নেই, বা এই বিষয়গুলো নিয়ে একটা বিষয় দেখছি। তারপর আমরা আন্তর্জাতিক মহলে এই পদত্যাগ ইস্যু নিয়ে আসলে বিভিন্ন কার্যকলাপ দেখছি। তো এই বিষয়গুলো আপনি একজন সাংবাদিক হিসাবে কিভাবে দেখছেন? আসলে দেখুন, যে প্রেক্ষাপটে জনগণের যে একটা ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটেছিল, সেখানটায় কিন্তু পট পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু ঘোষণা দেওয়াই হয়েছিল রাষ্ট্রীয় পর্যায় থেকে যে তার পদত্যাগের বিষয়টি, এবং সেইটার পরবর্তীতে কিন্তু অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার যেটি গঠিত হয়েছে, তারা কিন্তু দীর্ঘ মাস অতিক্রম করেও কিন্তু তারা কার্যক্রম পরিচালনা করছে। তো এখানে পদত্যাগ করা বা না করার বিষয়টা এখন আমাদের কাছে মনে হয় যে সেটা আসলে মূল ইস্যু না। এবং আমরা জানি যে
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার পট পরিবর্তন করবে এটা সংবিধানেও রয়েছে, এবং সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। এবং মূল যে দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে সংস্কার, এবং মূলত যে ফ্যাসিজম বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াইটা ছিল সবার, সেই জায়গাটা থেকে কিন্তু বলা হচ্ছিল যে আসলে বারবার যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যে ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মৌলিক অধিকার যেগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই অভ্যুত্থান ঘটেছে, এবং সেখান থেকে কিন্তু সরকারের যে চলে যাওয়া বা পদত্যাগ করা সেই বিষয়টি এসেছে। এবং পরবর্তীতে এখন যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে বা উঠছে, আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস উঠে, কথা আসে, এবং সেটা কতটুকু সত্য বা মিথ্যা সেটা তো পরবর্তীতে যাচাই হয়। কিন্তু প্রেক্ষাপট যেটা বলে যে সরকার পরিবর্তনের যে প্রেক্ষাপট, সেটি কিন্তু অনেকটা এখন পরিষ্কার বিষয় রয়েছে। এবং অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে বা মানুষ যে সংস্কারের কথা বলছে, বিশেষ করে যারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, আসলে গণমানুষের দেশ, তো গণমানুষ যেটা চায় আসলে সেটাই কিন্তু রাষ্ট্রে দিতে বাধ্য থাকে। সরকার তো হচ্ছে মানুষের প্রতিনিধিত্ব করে, তারা তো নিজেরা এখানে তাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলো আসলে বজায় রাখা যায় না। সেই জায়গা থেকে আসলে এই ধরনের কৌশল নেওয়ার বা এই ধরনের যে অপপ্রচার বলেন বা আমরা যেভাবেই বলি না কেন, আসলে যে ডক্টর ইউনূস সাহেব আমাদের যে প্রধান উপদেষ্টা, উনি কিন্তু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়ার কথা, উনাকে আসলে এই বিষয়টা আসলে বিব্রতকর অবস্থায় ফেলবে কিনা? আসলে দেখেন যে আমরা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন এইসব রাষ্ট্র বিষয়ে কথা বলেন, তারা কিন্তু বারবার বলছেন যে বিতর্কিত করার বিষয়টি কিন্তু সামনে আসছে মূলত, এবং সেই ইস্যু থেকে কিন্তু একটির পর একটি যে বিষয়গুলো অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার জন্য, সেটিও একটি অংশ হতে পারে এটি। কিন্তু আন্তর্জাতিক মহল বা জাতিসংঘ যেভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে পট পরিবর্তনের সময়, সেটিতে কিন্তু বোঝা যায় যে আন্তর্জাতিক মহল, বিশেষ করে যে দেশগুলো গণতন্ত্রের উপর চর্চা করতে চায়, গণতন্ত্রের বিকাশ ঘটাতে চায় বা সমর্থন দেয়, তারা কিন্তু এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। সেই জায়গাটা আমরা দেখেছি। তবে আমার মনে হয় যে এই যে বিভিন্ন রকম প্রেক্ষাপট থেকে যে কৌশল অবলম্বন করানো হচ্ছে বা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, এটি আসলে মানুষই ঠিক করবে, জনগণ ঠিক করবে যে এটি সত্যতা কোথায় এবং এটি মিথ্যা কিনা। এই যে ডক্টর ইউনূসকে যে মূলত বিব্রত করার জন্য আসলে এই ধরনের কূটকৌশল রয়েছে কিনা, এই ধরনের আলোচনা রয়েছে, আসলে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনি কি মনে করেন, বা এই যে আপনাদের পক্ষ থেকে আসলে কি ধরনের কৌশল হবে আসলে দেশের ভাবমূর্তি রক্ষায় বা এই কূটকৌশল প্রতিহত করতে? না, ডক্টর ইউনূস সাহেবকে বিব্রত করবার জন্য বা বিতর্কিত করবার জন্য আওয়ামী লীগ বা পদচ্যুত প্রধানমন্ত্রী সাবেক তিনি এটা বলেছেন বলে আমার কাছে মনে হয় না। তিনি সরকারকে কিছুটা হলেও চাপে রাখবার জন্য অথবা ধরেন, আমি প্রথমেই বলি, মানে যিনি গণ আন্দোলনে দেশ ত্যাগ করেন, যিনি তার আসনটা ধরে রাখার জন্য কোনো বৈধতা বা জনগণের ম্যান্ডেট পান না, তার আবার পদত্যাগের প্রশ্ন আসবে কেন? তিনি যদি পদত্যাগ করে সব বাইরে এসে, ক্ষমতার বাইরে এসে নির্বাচন রাজনীতি করার উদ্বুদ্ধ থাকতেন, রাজি থাকতেন, গণ আন্দোলনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে পদ থেকে স্বেচ্ছায় সরে যেতেন, তখন প্রশ্ন আসতো যে পদত্যাগটা তিনি স্বেচ্ছায় সুন্দরভাবে প্রক্রিয়া অনুসারে করেছেন কিনা। যে সরকার প্রধান গণ আন্দোলনে দেশ ছেড়ে ভেগে যেতে বাধ্য হয়, তার জন্য পদত্যাগটা গুরুত্বপূর্ণ নয়। আমি আবারও বলি, পদত্যাগটা গুরুত্বপূর্ণ নয়। সরকারের প্রধান তিনি হন জনগণের ম্যান্ডেটে, তাই তো? অর্থাৎ জনগণের ম্যান্ডেট হয় জনপ্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্টদের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হয় প্রধানমন্ত্রী। সেই যে জায়গা, সেই জায়গাটাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ, এবং এদেশের জনগণই তাকে ক্ষমতাচ্যুত করেছে। অর্থাৎ আপনি যদি এইভাবে বলেন যে তিনি এই দাবি করার ফলে সরকার বিব্রত হবে, ক্রেডিবিলিটি নষ্ট হবে আন্তর্জাতিক মহলে, দেশের মধ্যে একেবারেই না। কারণ যে সরকারটি আছে এটা অন্তর্বর্তীকালীন প্রয়োজনীয় সরকার, একটা সংবেদনশীল সময়ের সরকার। আচ্ছা, যে প্রক্রিয়ায় হয়েছে সরকারটি, সেটাও আমি বলবো সংবিধান অনুসারে হয়েছে, বিকজ এই সরকারটি গঠনের আগে অ্যাপিলিয়েট বিভাগের পরামর্শ চাওয়া হয়েছিল। অ্যাপিলিয়েট বিভাগ এই প্রক্রিয়ায় সরকারটি গঠন করতে পরামর্শ দিয়েছেন এবং সেই আলোকে সরকার হয়েছে। অর্থাৎ আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা পঞ্চদশ সংশোধনীতে বাতিল করে আওয়ামী লীগ যে দলীয় সরকারের অধীনে নির্বাচন, একটা সংসদ নির্বাচনের 3 মাস আগে ভেঙে দিতে হবে, অথবা
মেয়াদের 3 মাস পরও নির্বাচন করতে হবে, এই যে প্রক্রিয়াটা ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকার। আওয়ামী লীগকে কিন্তু আওয়ামী লীগের সরকারটাকেও নির্বাচনকালীন সময় সরকার বলতো। তারা 3 মাস আগে কিন্তু দেখবেন নির্বাচনের আগে সরকারটাকে ছোট করে ফেলতে চাইতো, বলতো আমরা রুটিন ওয়ার্ক করছি। সংবিধানের ওই প্রফেশনের সাথে এই সরকার না, তবে সংবিধান অনুসারেই এই সরকার। আবার কেউ বলছেন এটা বিপ্লবী সরকার। বিপ্লবী সরকারের কিছুই লাগে না। বিপ্লবী সরকারের লাগে মানুষের সমর্থন, এবং তিনি দায়িত্ব পালন করেন সংকটকালীন সময় সংকট থেকে দেশকে উত্তরণের জন্য। এই সরকারটি সেই কাজটি করছে। যদিও রাষ্ট্র ব্যবস্থাপনা বিধ্বস্ত হয়েছে, জরাজীর্ণতা আছে, আওয়ামী আদর্শের মানুষ দ্বারা একটা রাষ্ট্র কাঠামোকে নিয়ন্ত্রণ করা হয়েছে, যার ফলে কাঠামোটা ফাংশন করছে না, সংস্কারের প্রয়োজন আছে। ক্রেডিবল নির্বাচনের পথ রুদ্ধ করা হয়েছে, সেখান থেকে উত্তরণের প্রয়োজন আছে। বিধায় মানুষ এই সরকারের কাছে একটা মেগা সংস্কার চাচ্ছে। কিন্তু এন্ড অফ দ্য ডে মানুষ চাচ্ছে জনগণের রায়ের ভিত্তিতে নির্বাচিত একটা সরকার। তো সেই সরকারই কাম্য। এই সরকারটা নিশ্চয়ই কিছু দায়িত্ব পালন করবে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, রাষ্ট্রের 3টি বিভাগকে ঢেলে সাজানোর জন্য রাজনৈতিক দলগুলির থেকে প্রস্তাবনা আছে, ছাত্র সমাজে, নাগরিক সমাজের কাছ থেকে প্রস্তাবনা আছে। সেই লক্ষ্যে একটা সরকার সংস্কার করবে এবং তারপরে রায়ের ভিত্তিতে সরকার হবে। শেখ হাসিনা কি বলল, আওয়ামী লীগ কি বলল, সেটা কোনো বিবেচ্য বিষয় এই মুহূর্তে না। শেখ হাসিনা যে প্রক্রিয়া ক্ষমতা ছিল আমি বলবো, গণতন্ত্র হত্যা করে, ভোটাধিকার হরণ করে, তারপর ধরেন অপশাসন, দুঃশাসন ছিল, গুম, আনাথরাইজ কিলিং ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে মৃত্যু ছিল, দুর্নীতি ছিল, অর্থ পাচার ছিল, সর্বশেষ গণহত্যা করেছে। তার বিচার হতে হবে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে, এবং ওই দলের প্রধান অর্থাৎ সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার হতে হবে। বিচারের পর বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের রাজনীতি বৈধভাবে থাকবে কি থাকবে না। এর আগে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের সরকারের প্রক্রিয়া নিয়ে আমি বলছি উইদাউট ফেসিং এ ট্রায়াল আওয়ামী লীগের কথা বলার কোনো অধিকার নেই। আসলে যে আপনারা বললেন আসলে আইনগতভাবে বিষয়গুলো আনতে, আসলে যে বিষয়গুলো আইনি প্রক্রিয়া তাদের বিচার হতে হবে। আসলে যেই গণহারে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো আসলে কতখানি টিকবে, বা সেই একই কায়দায় সবগুলো মামলা হচ্ছে, সেই মামলাগুলো নিয়ে আসলে বিচার কতটুকু করতে পারবেন, না আসলে এই মামলাগুলো আসলে কোনো মিউচুয়ালে গিয়ে আটকে যাবে, এই বিষয়গুলো আসলে আপনি রাজনৈতিক এই মামলাগুলোকে যুক্তিসঙ্গত মনে করছেন? না, সেটাও যারা বলছে তারাও সঠিক বলছে না, যারা মামলা করছে তারাও সঠিক করছে না। আমাদের দেশে একটা সমস্যা হয়ে গেছে, আমরা সবকিছু খুব লাইটলি দেখি। ভিকটিম যিনি হয়েছেন তিনি মামলা করতেই পারেন, তবে মামলা নেওয়ার ক্ষেত্রে যারা দায়িত্বশীল, বিশেষ করে পুলিশ স্টেশনগুলি, তাদেরকে এগুলি যাচাই বাছাই করে মামলাটা, এজাহারটা গ্রহণ করা উচিত। প্রথমত একজন ক্ষুব্ধ ব্যক্তি, বিক্ষুব্ধ ব্যক্তি যার স্বজন হারিয়েছেন, তিনি তো মামলা করতে চাইবেন, ইচ্ছা করলে আপনি এটা পারবেন না। এই মামলার মেরিট কতটুকু হচ্ছে আমি আপনি এখানে আলোচনা করেও পারবো না, কারণ সে যেভাবে জানে তার অভিযোগটা সেভাবে করছে। পুলিশ কর্তৃপক্ষ যারা মামলা গ্রহণ করেন তারা একটু দায়িত্বশীল হলে আমার মনে হয় মামলাগুলি সঠিকভাবেই হবে। তবে সেখানে দায়িত্ব অবহেলা আছে আমার কাছে মনে হয়েছে, স্ক্যাটার্ডলি হচ্ছে। এখন এই মামলা তো মামলা না, মামলা করবে তো রাষ্ট্র মামলা করবে না। ফৌজদারি অপরাধে রাষ্ট্র মামলা করতে পারে, সরকার মামলা করবে। সরকার যে মামলাগুলি করবে, যে গণহত্যাটা হয়েছে তার তথ্য উপাত্ত আছে, কারা গণহত্যার শিকার হয়েছে সেটা দৃশ্যমান, প্রতিষ্ঠিত। সেই সব তথ্য উপাত্তের ভিত্তিতে আমি মনে করি সরকারের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মামলা করা উচিত। সরকার যখন মামলা করবে সেই মামলায় তো নিশ্চয়ই কোনো দুর্বলতা থাকবে না, তথ্য উপাত্ত থাকবে, প্রাসঙ্গিকতা থাকবে, মামলার ধারাবাহিকতা থাকবে। ওই মামলা যখন তদন্ত হবে সেটার বস্তুনিষ্ঠতা পাবে। মামলা যখন আপনার চার্জশিট হবে সেটাও ধরেন একটা আইনি প্রক্রিয়া মেনে হবে। মামলা যখন ট্রায়ালে যাবে সেটাও আইনি প্রক্রিয়া মেনে হবে। অর্থাৎ আমি বলছি শেখ হাসিনার সরকার যে গণহত্যা করেছে, যে অন্যায় করেছে, যে অব্যবস্থাপনা করেছে, সেই অপরাধে কোনো ব্যক্তির মামলা হচ্ছে, গুরুত্ব হচ্ছে রাষ্ট্রের মামলা করা উচিত, সরকারের মামলা করা উচিত। আমার বিশ্বাস সরকার সেভাবে উদ্যোগী হয়ে সেন্সিটিভ ইস্যুগুলিতে, যে সমস্ত গণহত্যা হয়েছে সেই সমস্ত বিষয়গুলিতে সরকারি বাদী হয়ে আইনি দিক বিবেচনা করে, মামলার মেরিট বিবেচনা করে শাস্তি যাতে আপনার নিশ্চিত হয় সেই ব্যাকগ্রাউন্ড এবং পারিপার্শ্বিকতা নিশ্চিত করে মামলা করে, লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট করে, তখনই তার শাস্তি নিশ্চিত করা যাবে। এখন একজন ক্ষুব্ধ ব্যক্তি মামলা করছে, তার মামলাটা ঠিক হচ্ছে কিনা, জরাজীর্ণতা আছে কিনা, আইনি প্রক্রিয়া হচ্ছে কিনা, এভাবে আপনি ক্ষুব্ধ ব্যক্তিকে বাধ্য করতে পারবেন না, সেখানে সংশোধনও করতে পারবেন না। তো রাষ্ট্রের দায়িত্ব আছে এই মামলাগুলিকে, আমি আবারও বলছি, কার্যকর করা, এবং মামলাগুলি যাতে চূড়ান্ত ট্রায়ালে টিকে যায়, দুষ্কৃতকারীদের সাজা হয়,
গণহত্যা যারা করেছে তাদের সাজা হয়, সরকারে যারা এটার সাথে যুক্ত নিশ্চয়ই তাদেরকে সর্বোচ্চ সাজা দিতে নিশ্চিত করা যায়। সে ব্যাপারে সরকারকে এবং রাষ্ট্রকেই মনোযোগী হতে হবে। আসলে জাহিদ ভাই, মামলাগুলো সম্পর্কে আপনি কিভাবে দেখছেন? আসলে এই মামলাগুলোর বৈধতা নিয়ে অনেক চ্যালেঞ্জ হচ্ছে বা প্রশ্ন উঠছে, এই বিষয়গুলো কিভাবে দেখছেন, আর এই মামলাগুলোর আসলে ভবিষ্যৎ কি আপনার মতে? আসলে দেখুন, যে ঘটনাগুলো ঘটেছে সেটি কিন্তু সারা বিশ্ব দেখেছে, এবং বিশেষ করে যে স্থানটিতে ঘটনাগুলো ঘটেছে, যে ব্যক্তিগুলো এই আক্রান্ত হয়েছে, যার পরিবারের সদস্য হারিয়েছেন, যিনি আহত হয়েছেন, তারা তো অবশ্যই মামলা করবেন না যে তা না, এবং তারা অবশ্যই বিচার চাইবেন এবং বিচার পাওয়া তাদের অধিকার, কারণ সে তো ভিকটিম। এবং এই প্রক্রিয়াতে মামলা যেভাবে হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক আছে, কিন্তু মামলা যখন প্রশ্ন বা রায় আদালত দিবে, মামলাটা হবে, মামলা তদন্ত হবে, মামলা সাক্ষী হবে, সেই প্রক্রিয়া যাবে। এবং জানেন যে সরকারের পক্ষ থেকেও কিন্তু অন্তর্বর্তী সরকার যে জাতিসংঘ আছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তদন্তের ক্ষেত্রে। ইতিমধ্যে তারা 2 দিন হয়ে গেল তারা কাজ শুরু করেছেন, এবং তারা আলামত সংগ্রহ করছেন, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের স্বজন এবং তাদের সাথে কথা বলে এই আলামতগুলো সংগ্রহ করছেন, এবং বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটেছে, এবং যে অস্ত্রগুলো ব্যবহার হয়েছে, যে অস্ত্রগুলো মানুষের হাতে যাওয়ার কথা না, সেই অস্ত্র আমরা দেখেছি গণমাধ্যম কর্মী হিসেবে যে বিভিন্ন জায়গায় সেই অস্ত্র রয়েছে, এবং সেই অস্ত্র, আধুনিক অস্ত্র, আমার কাছে মনে হয় না যে একমাত্র প্রতিরক্ষা বাহিনী বা ঊর্ধ্বতন বাহিনীগুলো যারা রয়েছে তাদের কাছে পর্যন্ত আছে কিনা সন্দেহ আছে। তো এই যে অস্ত্রগুলো আসলো কোত্থেকে, কারা এগুলো ব্যবহার করলো, কিভাবে যখন হামলা হলো, সেই হামলা যখন ক্ষতিগ্রস্ত হলো মানুষগুলো, তারা তো নিরস্ত্র মানুষ ছিল, তারা যখন দাবি আদায় করতে এসেছিল মাঠে বা রাজপথে, তখন আমরা দেখেছি যে তারা একটা পর্যায়ে ছিল যখন তারা এই দাবিগুলো নিয়ে আসছিল, তখনই আসলে রাষ্ট্রীয় বলতে গেলে যে রাষ্ট্রীয় নির্দেশনায় এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। তো সেই জায়গাটা থেকে এখন যে অন্তর্বর্তী সরকার আছে অবশ্যই তারাও দায়িত্ব নেবেন, তারাও মামলা যে প্রক্রিয়াগুলো আছে রাষ্ট্রীয়ভাবে সেগুলো ব্যবস্থা হবে, এবং যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো তদন্ত হবে। এবং বলে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেও দিয়েছেন যে প্রাথমিক যে তদন্তগুলো করে তারপরে যেন যাচাই বাছাই করে মামলাগুলো অগ্রগতির সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আশা করি আমরা যে আসলে যে মামলার মধ্য দিয়ে আসলে যে দোষী তারা শাস্তি পাবেন, এবং যারা অন্যায়ের শিকার হয়েছেন তারা তাদের দাবিটি আদায় করতে পারবেন। আসলে এই সরকারকে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু সাপোর্ট করতে পারবে? আমরা জানি নতুন অনেক নিয়োগ হয়েছে, এবং সেই নিয়োগে আওয়ামী লীগ সরকার কর্তৃক বা তাদের সুপারিশকৃত অনেকেই নিয়োগ প্রাপ্ত আছেন এবং তারা চাকরিতে বহাল রয়েছেন। সেই বিষয়গুলোর ক্ষেত্রে যেমন ভাই একটা অভিযোগ করলেন, আসলে এই মামলাগুলোর ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলা রয়েছে কিনা বা রাষ্ট্রের উদ্যোগী হওয়া উচিত। এই আইন শৃঙ্খলা বাহিনী আসলে ইচ্ছাকৃতভাবে এই মামলাগুলোকে প্রশ্নবিদ্ধ করতে এই ধরনের কোনো কূট কৌশল, বা এই সরকার, এই আইন শৃঙ্খলা বাহিনী আসলে সরকারের প্রতি কতটুকু আস্থাশীল, বা সরকার এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কতটুকু আস্থা রাখতে পারে? আসলে দেখুন যে গতি যেভাবে এগোচ্ছে, আসলে এছাড়া তো এখন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের বিকল্প আছে বলে মনে হয় না। কারণ বিগত 15 বছর ধরে যদি আমরা মনে করি যে মেধার বাদ দিয়ে দলীয় ভিত্তিক যে নিয়োগের কথা বলা হচ্ছে, এখন বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে, তাহলে সেই জায়গাটা তো অবশ্যই ঘটেছে। সেই প্রক্রিয়াটা যদি সমাধান করতে হয় এবং তদন্ত করতে হয়, এবং আপনি দেখবেন যে যারা দোষী আছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আছে, তারাও এখানে হত্যার সাথে নির্দেশনা পালনের ক্ষেত্রে অনেকে জড়িত আছেন, এবং অতি উৎসাহিত হয়ে দেখা গেছে যে আপনার একটা বিশৃঙ্খলা দমনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করার কথা তার চেয়ে অতিরিক্ত বল আপনি প্রয়োগ করেছেন, এটা সব জায়গায় এসেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। তো সেই জায়গায় যেহেতু তারা এখানে সম্পৃক্ত ছিল অনেকেই, তো সেই ক্ষেত্রে তারাও অভিযুক্ত হবে, এবং সেই বিষয়গুলো যদি করতে হয়, আরো তদন্ত করতে হয়, এবং অন্তর্বর্তীকাল সরকারকে যদি আরো বেশি দক্ষ হতে হয়, অবশ্যই এই পরিবর্তনগুলো আনতে হবে, এবং তারা সংস্কার সেই উদ্যোগগুলোও নিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করে দেওয়া হয়েছে। তো সেই প্রক্রিয়াটা যখন আরেকটু বেশি শক্তিশালী হবে, গতিশীল হবে, তখন এই যে অভিযোগের মামলা নেওয়ার ক্ষেত্রে যে অভিযোগগুলো রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার ক্ষেত্রে আসছে, সেগুলো কেটে যাবে ধোঁয়াশাটা। ভাইয়া, মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলা যতটুকু সংস্কারের দিকে গুরুত্ব দিচ্ছে, তা আর অন্যদিকে রয়েছে আসলে বিএনপি নির্বাচনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা সংস্কার থেকে নির্বাচনটা আগে চায়। তো এই বিষয়গুলা আসলে বিএনপি নির্বাচন আগে চাওয়ার কারণ কি? কারণ যেহেতু দেশ একটা সংকটের মধ্যে রয়েছে, সবাই তো সংস্কারটাই চাইবে, কিন্তু বিএনপির কারণটা হচ্ছে বিএনপি নির্বাচন চায়, নির্বাচন সংস্কারের আগে তারা নির্বাচন চায়। এই বিষয়গুলো আপনারা কেন চাচ্ছেন, বা কি কারণে নির্বাচনটাই আগে চাওয়া? না, আপনার প্রশ্ন মনে হয় একেবারে সঠিক না। আমি আপনার বলছি যে সংস্কার প্রয়োজন রয়েছে,
এবং সংস্কার করার একটা অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা আছে। তিনি ইচ্ছা করলে সব সংস্কার করার তিনি পারেন না, কারণ তিনি শাসন বিভাগের কাজটা করছেন, সংস্কারের জন্য আইন বিভাগটা দরকার, এটা একটা কার্যকর পার্লামেন্ট দরকার, সেটা ছাড়া পরিপূর্ণ সংস্কার হবে না। আর যে সংস্কারের কথা আপনারা এখন বলছেন, সেই সংস্কার বিএনপি 2 বছর আগে 31 দফা দাবিতেই বলেছে, আমরা অঙ্গীকার করেছি। আমরা 3 ভাবে সংস্কারটা করেছি। একটা হচ্ছে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের কথা আমরা বলেছি। আমরা সেখানে কি বলেছি? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা আমরা বলেছি। আমরা বলেছি রাষ্ট্রের 3টি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে, একে অপরের পরিপূরক হিসেবে ফাংশন করবে। শাসন বিভাগ অন্য 2 বিভাগের উপর কর্তৃত্ব করবে না, খবরদারি করবে না, মানে এক ব্যক্তির শাসন হবে না। আমরা কিন্তু সংবিধানের সংশোধনের কথা বলেছি এবং যেটাকে বলা হয় ইসের কথাও বলেছি, কাঠামোগত পরিবর্তনের কথাও বলেছি। সংবিধান নট অনলি সংস্কার, পুনর্গঠনের কথাও আমরা বলেছি। এবং আমরা বলেছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির নিয়োগ এবং তার ইমপিচমেন্ট কিভাবে হবে সেটাও আমরা সংবিধানে সংশোধন করবো, এগুলো আমরা বলেছি। আমরা কিন্তু যেটা নিয়ে সবচেয়ে বেশি সংকট ছিল, আমরা বলেছি নির্বাচনকালীন একটা দল নিরপেক্ষ সরকার আমরা সংবিধানে স্থায়ী রূপ দেব, অর্থাৎ আমরা ক্ষমতায় গিয়ে ক্ষমতায় হস্তান্তর করে আবার নির্বাচন করবো নিরপেক্ষ সরকারের অধীনে। এটা হলো আমরা কাঠামোগত সংস্কারে বলছি। সেখানে প্রাদেশিক সরকারের কথাও আমরা বলেছি যে এটা নিয়ে আলোচনা করে একটা কমিশন গঠন করে প্রাদেশিক সরকার হলে হয় কি, জবাবদিহিতা, বিকেন্দ্রীকরণটা ক্ষমতার বাড়ে এবং রাষ্ট্রের বিভিন্ন উইংগুলি একে অপরের সাথে সম্পৃক্ত থাকতে, অর্থাৎ জনগণের সাথে সেতুবন্ধন থেকে কাজ করে সরকার, সেটা কথা আমরা বলেছি। কাঠামোগত সংস্কার। সরকারে কি সংস্কার বলেছি দেখেন, আমরা বলেছি এক দল থেকে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তার মানে কি, আপনি ক্ষমতালিপি হতে পারছেন না, আপনাকে একটা টাইমে ক্ষমতা বাইরে যেতে হচ্ছে, যার ফলে আপনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকতে পারছেন না বা সেই মানসিকতা থাকছে না। আমরা এও বলেছি যে ব্রুট মেজরিটির ফলে যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই, একক সংখ্যাগরিষ্ঠতা, তারপর আমরা জোট সরকার করব। কেন? আমরা চাই যে সব দলই রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ থাকুক, ছোট দল কিন্তু সে রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকুক। এতে কি হয়, সব মতের সমন্বয় হয় রাষ্ট্র ব্যবস্থাপনায়, রাইট? আমরা কিন্তু এই যে সংস্কারগুলির কথা আপনি বলছেন, আমরা কিন্তু এইগুলি বলেছি। আমরা আরো একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে যেটাকে বলা হয় দ্বিকক্ষ বিষয় পার্লামেন্টের কথা বলেছি। কারণ আমাদের অনেক ব্যক্তি আছে, জাতীয় গুরুত্বপূর্ণ মেধাবী ব্যক্তি আছে, যারা ভোটের রাজনীতিতে ভালো না। কারণ বাংলাদেশের ভোটের রাজনীতিটা বেশ পিকুলিয়ার। আপনি ভালো ব্যক্তি হলেই হয়তো ভোট পাবেন না, কিন্তু রাষ্ট্রে মেধা দেওয়ায়, রাষ্ট্রকে সার্ভিস করার আপনার অনেক যোগ্যতা আছে। এই জন্য আমরা একটা উচ্চ কক্ষের কথা বলেছি। যারা সংস্কারের কথা আপনারা এখন বলছেন, আমাদের এই 31 দফার মধ্যে তা পরিপূর্ণভাবে আছে। আপনারা বিচ্ছিন্নভাবে বলছেন 2-1টা, আর আমরা এই মেগা সংস্কারের কথা বলেছি। আমরা রাজনীতিতেও সংস্কারের কথা বলেছি, অর্থাৎ পরিপূর্ণ সংস্কারের কথা আমরা 2 বছর আগে আরো অঙ্গীকারবদ্ধ হয়েছে জাতির কাছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সংস্কারটা কে করবে? এই সংস্কারটা যেভাবেই বলেন না কেন, পরিপূর্ণভাবে করার দরকার জন্য জনগণের ম্যান্ডেট দরকার, জনগণের সম্পৃক্ততা দরকার। সেটা জনগণ কর্তৃক নির্বাচিত একটা রাজনৈতিক দল পরিপূর্ণভাবে করার সক্ষমতা রাখে এবং বৈধতা রাখে, কারণ তার একটা পার্লামেন্ট থাকে। পার্লামেন্ট ছাড়া আপনি পারবেন না। এখন আমরাও চাই সরকার কিছু সংস্কার করুক। নিশ্চয়ই সংস্কার যে 6টি বিষয়ে গুরুত্ব দিয়েছে, আমরা তার সাথে একমত। আপনি এটা ন্যূনতম সময়ে করে সংস্কারটা করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করাটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ। আপনি সেখানে ফোকাস হন। আমরা বলছি প্রয়োজনীয় সময় আপনি নেন, কিন্তু প্রয়োজনটা যেন অজুহাত না হয়ে যায়। এখন ইন্টোরিয়াম সরকার বলতে কি বোঝায়? ইন্টোরিয়াম সরকার আকারে হয় ছোট, মেয়াদ হয় ছোট। মেয়াদের ক্ষেত্রে বলা আছে 1 দিন থেকে 1 বছরের বেশি না। এখন এই সংস্কারগুলি যেগুলি ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে বা চিহ্নিত করেছে বিধায় আমরা জেনেছি, সেটা করতে 3 মাসই যথেষ্ট। আচ্ছা, 3 মাসে পরিপূর্ণ যদি করা না যায়, তাহলে দ্রুততম সময়ের মধ্যে করে নিশ্চয়ই একটা গ্রহণযোগ্য নির্বাচনের পতন মুক্ত করতে হবে। কারণ আপনি যে সংস্কারটা করবেন, মনে রাখবেন, আপনি যেহেতু প্রতিষ্ঠিত সাংবাদিক, প্রতিশ্রুতিশীল সাংবাদিক, সেটার সাথে জনগণের সম্পর্ক থাকতে হবে। এখন জনগণের সম্পর্ক মানে কি ঢাকাতে 10,000 লোক এক হয়ে সংস্কার চাইলো তাই? কারণ জনগণের সম্পৃক্ত তখনই হবে যখন জনগণের নির্বাচিত প্রতিনিধি তার হয়ে পার্লামেন্টে এই সংস্কারে অংশ নেবে, পার্টিসিপেট করবে, তখন হচ্ছে জনগণের চাওয়া। মূলত এই সরকারটা তো সবচেয়ে বেশি জনবান্ধব সরকার হওয়ার কথা বা জনগণের সরকার হওয়ার কথা। কারণ যে সংস্কারগুলো আমাদের রাজনৈতিক দলগুলো বিগত 15 বছরে যে স্বৈরাচার সরকার, কথিত স্বৈরাচার সরকার বলা হচ্ছে, তাকে সরাতে পারেনি। এই জনগণ কিন্তু একত্রিত সম্মিলিতভাবে সরকার পতনের পর কিন্তু সেই রাষ্ট্র বা সরকার গঠিত হয়েছে। এর চেয়ে বেশি জনগণ বান্ধব বা জনগণের সরকার কি হতে পারে আপনার মতে? না না না, আপনার প্রশ্নের মধ্যে কোনো বাস্তবতা নেই। রাজনৈতিক দলগুলি পারিনি কেন? রাজনৈতিক দলগুলি 15-16 বছর সংগ্রাম করে এই সরকারের পতনটা অনিবার্য করেছিল।
ছাত্রদের একটা ন্যায্য দাবি ছিল কোটা সংস্কার, রাইট? দাবি, ন্যায্য দাবি। আচ্ছা, আমরা 16-17 বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, এর চেয়ে ন্যায্য দাবি আর আছে নাকি? আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, আচ্ছা, রাজনৈতিক আদর্শচ্যুত হয়েছে, তার পতন হয়েছে, ধস হয়েছে, তার মানে অন্য রাজনৈতিক দলকে আপনি তা ভাবছেন কেন? আমরা তো এই গণতন্ত্রের জন্য, আপনার অধিকারের জন্য 16 বছর সংগ্রাম করেছি, গুমের শিকার হয়েছি, আনথরে স্কিলিং এর শিকার হয়েছি, 1.5 লক্ষ মামলা, 60 লাখ লোক আসামি হয়েছি, বারংবার গ্রেপ্তার হয়েছি, আয়নাগর হয়েছে আমাদের জন্য। কিসের জন্য? গণতন্ত্রের জন্য, আপনার ভোটাধিকারের জন্য, সুশাসনের জন্য, কার্যকর পার্লামেন্টের জন্য। তো আমাদের চেয়ে কার ভূমিকাটা এত বেশি হলো যে এই সরকারকে পতনটা অনিবার্য হলো? কোঠা আন্দোলন পর এক দফা কেন হলো? কারণ এক দফা হওয়ার জন্য আওয়ামী লীগ বাধ্য হয়েছিল এই কারণে যে আওয়ামী লীগ আমাদের রাজনৈতিকভাবে ফেস করতে পারেনি বিদায়। এই যে আন্দোলনের কথা বলছেন, আমাদের শুধু পরিচিত ফেসগুলি ওখানে ছিল না, কৌশলগত কারণে আমাদের 875 জন নিহত হয়েছে এই পর্যন্ত যে তথ্য, 422 জন আমাদের নেতাকর্মী নিহত হয়েছে। আপনি একটু প্লিজ শুনবেন। 13,500 গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে 12,000 বিএনপি জাতীয় নেতার থেকে শুরু করে বিএনপির নেতাকর্মী, 30,000 আহত হয়েছে, 18,000-এর উপরে বিএনপির নেতাকর্মী। আপনারা যদি এই আন্দোলনকে ডেফিনেটলি ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, রুখে দাঁড়িয়েছে। আমরা একসাথে এই 875 জন গুলি খাওয়ার সাহস দেখাতে পারিনি বা সেই পরিবেশটা তৈরি করতে পারিনি। আমরা যখনই আন্দোলন করেছি, সরকার মনে করেছে সরকার পতনের আন্দোলন, সরকার সেই আন্দোলন নস্যাৎ করেছে বল প্রয়োগ করে। এই আন্দোলনটা সরকার প্রথমে ওইভাবে না নেওয়ার ফলে এবং আমরা ফ্রন্ট লাইনে না আসার ফলে, ছাত্র বন্ধুরা ভাইয়েরা ফ্রন্ট লাইনে থাকার ফলে সরকার প্রথমে আতঙ্কিত হয়নি। কিন্তু এক দফা দাবি যখন হয়েছে আর সব মতের মানুষ যখন এক হয়েছে, ডেফিনেটলি ছাত্রদের নেতৃত্বে, জনতার ঐক্যবদ্ধ শক্তিতে আর রাজনৈতিক দলগুলির মনে করেন যে ডু অর ডাই লড়াইয়ের ফলেই তো পতনটা হয়েছে। গণ আন্দোলন কিন্তু এভাবেই হয়। গণ আন্দোলন সবসময় কোনো রাজনৈতিক দলের হাত ধরে হয়েছে তা না। রাজনৈতিক দলের হাত ধরে সূত্রপাত হয়, সেখানে সব পেশার মানুষ এসে সরকারকে বাধ্য করে, সেখানে ছাত্ররা সাহসী ভূমিকা রেখেছে, আমি স্বীকার করছি। কিন্তু এই জাতির কোন রাজনৈতিক দলের, আওয়ামী লীগ ছাড়া আর কারো কন্ট্রিবিউশনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। জি ভাইয়া, মূলত এই যে আওয়ামী লীগ ফিরাটা আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ কারণ তাদের রেজিস্ট্রেশন বাতিলের একটা প্রক্রিয়া আদালত পর্যন্ত গিয়েছিল এবং সেই প্রক্রিয়া কিন্তু আদালত সেটা খারিজ করে দিয়েছে, এবং সেই আওয়ামী লীগটা ফিরাটা কিভাবে দেখছেন? আর আসলে বিএনপি তাদেরকে সমর্থন করবেন কিনা, বা অন্যান্য রাজনৈতিক দল বর্তমান প্রেক্ষাপটে যে আওয়ামী লীগ যদি ফিরতে চায়, বা কারণ জয় কিন্তু বিদেশ থেকে বিভিন্ন ভিডিও বার্তায় বলছেন আসলে তারা নির্বাচন করতে চায়, বিএনপির সাথে যে তাদের সমস্যাগুলো তারা মিটিয়ে ফেলতে চায়, তা আপনি আসলে যে আওয়ামী লীগ ফিরে আসছে বা ফিরাটা কতটুকু জটিল বা কতটুকু সহজ বলে দেখছেন আপনি? আসলে দেখুন, যে ঘটনাগুলো ঘটেছে এবং যে প্রেক্ষাপটে আওয়ামী লীগের আজকের যে অবস্থান, বিশেষ করে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং যে গণহত্যার কথা আমরা বলছি, যে গণহত্যার কথা বিষয়টি অভিযোগ উঠছে, তো সব মিলে কিন্তু এই দলের কিন্তু বিরুদ্ধে জনগণ অবস্থান নিয়েছিল এবং সেই জনগণই সিদ্ধান্ত আসলে নেবে। বাংলাদেশে আসলে রাজনৈতিক দল তো অনেক হয়, আমরা দেখেছি যে অনেক রকম রাজনৈতিক 64টা রাজনৈতিক দল আছে, নিবন্ধনও আছে, নিবন্ধনের বাইরেও অনেক দল আছে। তো জনগণই আসলে রাজনৈতিক দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়। আর যে কেউ চাইলে যে কোনো দল করে, এটা আমরা দেখতে পেয়েছি, দেখিও। কিন্তু জনগণের ছাড়া, ম্যান্ডেট ছাড়া কিন্তু আসলে কোনো রাজনৈতিক দল এগিয়ে যেতে পারে না। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ একটি দল, তারা নিবন্ধিত দল ছিল এবং সেই বিষয়টা আসলে তো এখন অভিযোগের, রাষ্ট্রীয় যখন অভিযোগ উঠবে, যখন রাষ্ট্র মামলা করবে বা যে বিষয়গুলো হবে, সেই হিসেবে সেই দলের কতটুকু ভূমিকা ছিল, সেই দলের নেতৃবৃন্দ যারা রয়েছিলেন তাদের কতটুকু ভূমিকা ছিল সেই হত্যাকাণ্ডের বিষয়গুলো এবং মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার বিষয়গুলো, সেই অভিযোগগুলো যখন উঠবে তখনই আসলে ঠিক হবে যে তারা আসলে রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না, সেটা জনগণই আসলে। জি ভাই, মূলত যে রাজনৈতিক দল হিসেবে যে আওয়ামী লীগের যে জয় যে বিদেশে বিভিন্ন বার্তা আপনাদের সাথে সমস্যাগুলো আপনার সমাধানের কথা বলছে, তারা নির্বাচনে আসবে, এই ধরনের বিষয়গুলো বলছে, আসলে বর্তমান প্রেক্ষাপটে তাদেরকে নির্বাচনে আসা বা তাদের ফিরার কোনো পরিকল্পনা দেখছেন কিনা, আর আপনারা তাদের সাথে সমস্যাগুলো মিটিয়ে ফেলবেন কিনা? আমাদের সাথে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের সমস্যা হচ্ছে জনগণের সাথে। আওয়ামী লীগ একটা পতিত রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটা জনধিকৃত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এই একটা রাজনৈতিক দলের যে মহত্ব গুরুত্ব থাকে সেটা নষ্ট করে এখন একটা নিকৃষ্টতম রাজনৈতিক দল এবং তারা জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আমি যদি বলি রাজনৈতিক দলটি এখন হচ্ছে একটা অধপতিত রাজনৈতিক দল, সহজ কথা। আমাদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আমরা জন আকাঙ্ক্ষা ধারণ করে জন সমৃদ্ধিকে নিশ্চিত করতে রাজনীতি করি। আমাদের সংগ্রামটা ছিল কি?
নির্বাচন তো ভালোভাবে হচ্ছিল, 91, 96, 2001, 2008 ভালো নির্বাচন হচ্ছিল। 2008 আমরা বৈষম্য শিকার হয়ে নির্বাচন করে ক্ষমতার বাইরে গিয়েছি। পঞ্চদশ সংশোধনী করে যখন জনরায়ের ভিত্তিতে আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে চাইল না, তখনই আমাদের সাথে সংঘাত। আমরা চেয়েছি একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, যেটা ভালো হতো, মানুষ ভোট দিতে পারে। মানুষের রায়ের ভিত্তিতে আমরা ক্ষমতায় যেতে চেয়েছি। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে, ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, আমরা মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে চেয়েছি। এটা ছিল আমাদের সংগ্রাম। তো আওয়ামী লীগের সাথে আমাদের কোনো ঝামেলা নেই, ঝামেলার মিটার কিছু নাই। আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের রায়ের ভিত্তিতে ক্ষমতা আগেও যেতে চেয়েছি, এখনো যেতে চাই। সমস্যাটা হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে কিনা। আমি মনে করি যে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি থাকবে কি থাকবে না, তার আগে আওয়ামী লীগের এই অপশাসন, দুঃশাসন, গণহত্যার একটা বিচার করতে হবে যার সাথে এরা জড়িত। ট্রায়াল ফেস করা ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম চলতে দেওয়া উচিত না, চলতে পারে না। কারণ একটা রাজনৈতিক দল গণহত্যা করে, গণতন্ত্র হত্যা করে, জুলুম, খুন, নিধন, গুম, হত্যা এগুলি করে যে ক্ষমতায় থাকে, যে রাজনীতি করতে চায়, তাহলে তো পৃথিবীতে কোনো সংগঠনই কিন্তু আপনি এই যে গণহত্যা করে, ভোটাধিকার হরণ করে, অপশাসন দুঃশাসন করে, অর্থ পাচার করে, লুটতরাজ করে, তাহলে সবাই তো বহল তবিয়তে থেকে যাবে। ট্রায়াল তো বিচার। আওয়ামী লীগ ট্রায়ালটা ফেস করুক। ট্রায়ালে যদি মনে হয় যে না, সে ট্রায়াল ফেস করেছে এবং তার অপরাধের মাত্রা যা সেটা কনসিডারেবল, জনগণ যদি মনে করে নিশ্চয়ই তার রাজনীতিতে থাকবে। এখন ধরেন আওয়ামী লীগের বন্ধুরা, নেতারা লুটপাট করলো, ভোট ছাড়া মেম্বার অফ পার্লামেন্ট হলো, তারা প্রকাশ্যে এসে নিজেরা অস্ত্র দিয়ে শত শত ছাত্রকে গুলি করে মেরেছে, তার ভিডিও চিত্র আছে। তারা আবার রাজনীতি করবে, বহাল তবিয়তে ইলেকশন করবে, আবার ধরেন যেটাকে বলা হয় ট্রায়ালের উঠতে থাকবে। এটা তো তাদের কাম্য হতে পারে না। আমার বক্তব্যটা হচ্ছে যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল ছিল, আমি ছিল শব্দটা ব্যবহার করেছি। তাকে ট্রায়াল ফেস করে তার নেত্রী, তার নেতা, তার যারা দায়িত্বশীল আপনার নেতা যারা আছে তাদের, এবং তার প্রধান শেখ হাসিনাকে ট্রায়াল ফেস করে রাজনীতিতে আসতে হয়। এটা হচ্ছে আমার জনগণের দাবি এবং আমরা রাজনৈতিক দল হিসেবে তাই মনে করি। আমরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ফেস করতে চাই, তার মানে এই নয় যে আওয়ামী লীগ বিচারের ঊর্ধ্বে থাকবে। আমরা রাজনৈতিক প্রতিহিংসা চাই না, প্রতিহিংসা কাম্য না, কিন্তু তার মানে এই না যে আপনি অপরাধের জন্য ট্রায়াল ফেস করবেন না, বিচার ফেস করবেন না। বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার চাই আমরা আওয়ামী লীগের, মানে অপরাধের বিরুদ্ধে ন্যায় বিচার, তদন্ত সাপেক্ষে বিচার, তাদের ট্রায়াল ফেস করে রাজনীতিতে আসতে হবে। আরেকটা কথা আমি আপনাকে এক বাক্য দিয়ে শেষ করব। গণহত্যাকারীর বিচারের জন্য কোনো স্পেশাল অভিযোগ লাগে না। দেশব্যাপী যে গণহত্যা চলেছে তার জন্য দায়ী হচ্ছে গণহত্যাকালীন সময় যে সরকারটি ক্ষমতায় ছিল তার প্রধান থেকে সবাই, তাই না? তার প্রধান থেকে সবাই। ৭১ গণহত্যা হয়েছিল, তার বিচার হয়েছে। পৃথিবীতে অনেক জায়গায় গণহত্যা হয়েছে, তার বিচার হয়েছে। কে গুলিটা ছুড়েছে গণহত্যায় ওইটা প্রাধান্য নয়। প্রাধান্য হচ্ছে যে সরকারটি ক্ষমতায় থাকাকালীন গণহত্যার সাথে যুক্ত ছিল, হোল সরকার সেই দায়ী, এবং তার সেই জায়গায় কার কতটুকু দায় আছে, সম্পৃক্ততা আছে, সেটা হয়তো তদন্তের মধ্যে বেরিয়ে এসে ওই গণহত্যার বিচার হবে। অর্থাৎ গণহত্যার বিচার জন্য আমি শেখ রবিউল আলম ভিক্টিমাইজ একটা মামলা করলাম, তার ম্যারিট থাকলো কিনা, সেটা যে কথা বলছি যে আইনি প্রক্রিয়া অনুসরণ হচ্ছে কিনা, তথ্যপাত্র ঠিক আছে কিনা, সেটা খুব লেমিস। আপনারা যে মূলত দলীয়ভাবে একটা সংখ্যা ঘোষণা করেছেন যারা আসলে নিহত হয়েছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আপনাদের দলীয় প্রায় 400 শতাধিক নেতা আপনার নিহত হয়েছে দাবি করেছেন, নেতাকর্মী নিহত হয়েছেন। সেই ক্ষেত্রে দলীয়ভাবে কোনো ধরনের মামলা মোকদ্দমা বা আপনারা কোনো মামলা দায়ের করবেন কিনা? না, আমাদের তো ভিকটিম যারা হয়েছে অনেকে মামলা করেছে। আমি আবারও বলি, মামলা, ফৌজদারি মামলা করার অধিকার রাখে দুটি গ্রুপ, একটা হচ্ছে ভিকটিম নিজে, আরেকটা হচ্ছে রাষ্ট্র। ঠিক আছে, দলগতভাবে মামলা করার আসলে কোনো সুযোগ নেই। তবে যারা ভিকটিমাইজ হয়েছে, আমাদের যারা নিহত হয়েছেন, তাদেরকে এই ব্যাপারে অ্যাসিস্ট করা যায়, পরামর্শ দেওয়া যায় এবং তাদের মামলা করতে সহায়তা করা যেতে পারে। সে ব্যাপারে কিছু কিছু তো নিশ্চয়ই হয়েছে। আবার ধরেন এখনো পর্যন্ত সব মামলা আমার মনে হয় সম্পন্ন হয়ও নেই। আর ফৌজদারি অপরাধের মামলা বা হত্যার মামলা যে কোনো সময় করা যায়, যে কোনো সময় করা যায়। নিশ্চয়ই সেই বিষয়গুলি সরকারও ভাবছে, দলগতভাবে আমরাও ভাববো। আমি আবারও অনুরোধ, ভিকটিম যারা হয়েছেন তারাও যেন মামলা করার ব্যাপারে আরো সজাগ হন, আরো সচেতন হন, আরো সক্রিয় হন এবং আরো মামলাটি যাতে ট্রায়াল পর্যন্ত সেটার জন্য গুরুত্ব পায় এবং যিনি হত্যার সাথে যুক্ত সে যেন সঠিকভাবে আপনি বিচারে তার পানিশমেন্টটা নিশ্চিত করা যায়,
সেইগুলি বিবেচনা করে যেন মামলাগুলি হয়। জাহিদ ভাই, মূলত এই বর্তমান প্রেক্ষাপটে বা আজকের আলোচনায় যেটা আমরা উঠে আসলো, আসলে আওয়ামী লীগ বর্তমান যে অবস্থায় আছে বা তারা যেভাবে লুকিয়ে আছে বা পলাতক অবস্থায় আছে, সেই অবস্থায় আসলে রাজনীতিতে ফিরে আসা তাদের জন্য খুব কষ্ট, আসলে খুব চ্যালেঞ্জিং হবে। তো এই ক্ষেত্রে আসলে যদি বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে দেখছেন বা শক্তিশালী প্রতিযোগিতা কে করতে পারে বিএনপির সাথে? আসলে দেখুন, মানুষের মধ্যে তো মানুষ চাচ্ছে একটা সুন্দর রাজনীতি, সুন্দর বাংলাদেশ। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ব্যক্তিরাই প্রাধান্য পাবে, যে ব্যক্তিগুলো জনগণের জন্য কাজ করবেন, যারা জনগণের কথা ভাববেন বা আগের মতো করে জনগণকে তারা নিধন বা শোষণ করবেন না, সেই জায়গাটা অবশ্যই প্রাধান্য পাবে যারা প্রার্থী হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দলগুলো আছে, এখানে তো আওয়ামী লীগ বাদে অনেকগুলো দল রয়েছে। আওয়ামী লীগ যেভাবে দেশ থেকে কি প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? অবশ্যই প্রতিযোগী যারা আছেন, এই মুহূর্তে তো আসলে নির্বাচন হবে না, অনেকটা পথ বাকি রয়েছে, সংস্কার বাকি রয়েছে। সেই প্রেক্ষাপটে গিয়ে এবং জনগণের সাথে যে কাজ করা, সেই রাজনীতিগুলো কতটুকু এগিয়ে যেতে পারবে, সেইভাবে দেখা যাবে যে আসলে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এই মুহূর্তে রয়েছেন, জামাতে ইসলামে রয়েছেন এবং বাম দলগুলো যারা রয়েছেন, যারা বিভিন্ন সময় গণতন্ত্রের জন্য আন্দোলন করতে আমরা দেখেছি রাজপথে ছিলেন, সেই দলগুলো রয়েছে এবং আওয়ামী লীগের সাথে যে জোটগুলো ছিল তারাও রয়েছেন। তো আসলে এই প্রেক্ষাপটে দেখা যাবে যে আসলে এই সময়ে কার প্রতিদ্বন্দ্বী কে হচ্ছেন। আসলে মূলত দ্বন্দ্বটা আমরা মনে করি যে হচ্ছে যে মানুষের মধ্যেই হবে, যে আসলে মানুষকে বেশি প্রতিনিধিত্ব করতে পারবেন তার অধিকার লড়াইয়ের জন্য। সেই জায়গাটা ভাই, কাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন আপনাদের? আসলে বিএনপির প্রতিদ্বন্দ্বী বা শক্তিশালী বিরোধী দল হিসাবে মনে করেন কাকে বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে? না, আমরা তো ধরেন জনগণের কাছে দায়বদ্ধ থেকে জনমতের ভিত্তিতে মতের প্রথম হচ্ছে জনমত। নিশ্চয়ই আমরা যে 16-17 বছর যে স্যাক্রিফাইস করেছি জনগণের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, আমরা 5-6 বার জনম্যান্ডেটে গিয়ে ক্ষমতায় থেকেছি। বাংলাদেশ সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। জনগণ নিশ্চয়ই বিএনপিকে ভোট দিতে কার্পণ্য করবে না, সেটা আমাদের বিশ্বাস। কিন্তু তারপর আমরা চাই একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হোক। নিশ্চয়ই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পতিত হয়েছে, তবে আওয়ামী লীগের পতিত হয়েছে বিধায় আমাদের একেবারে সমকক্ষ কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে দৃশ্যমান না, এটা ঠিক। কিন্তু ভোট ব্যবস্থাপনা তো উন্মুক্ত, সব রাজনৈতিক দল আছে, স্বতন্ত্র প্রার্থী আছে, বাংলাদেশে অনেক বিজ্ঞ মানুষ আছে যাদের রাজনীতির প্রতি অনীহা আছে কিন্তু সমাজসেবাবে সেবায় ব্রত হতে চায়। অনেকে তো বলছেন যে আওয়ামী লীগ গিয়েছে, বিএনপিকেও কি লাভ, তো একটা সংস্কার করে আমরা দেখি একটু আছে। কিন্তু বাংলাদেশে কিছু রাজনৈতিক বিধবা আছে, রাজনীতিতে কিন্তু অযোগ্য কিছু মানুষ আছে, তারা আবার জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যাওয়ার জন্য নিজেকে যোগ্যও মনে করে। তারা একটা ট্রায়াল দিক না, জনগণ কত পছন্দ করে, অসুবিধা তো কিছু নেই। রাজনীতি তো উন্মুক্ত, ভোট তো উন্মুক্ত। জি, তা তো অবশ্যই। তো নিঃসন্দেহে আমরা প্রত্যাশা করি আসলে নির্বাচন সুষ্ঠু, অন্তর্বর্তী সরকার একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, সেখানে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আসলে অনুষ্ঠান শেষ করব, আমি একটা খালি বাক্য দিচ্ছি যে জনগণকে আমরা করে দিতে চাই, মানে উন্মুক্ত করে দিতে চাই। তারাই হয় আমাদের বেছে নিক অথবা আমাদের প্রতিপক্ষ বেছে নিক। কিন্তু আওয়ামী লীগ বিধ্বস্ত হয়েছে। তারা যদি মনে করে যে না, বিএনপির একটা শক্তিশালী প্রতিপক্ষের জন্য আমরা মেম্বার অফ পার্লামেন্ট অনেককে পাঠাতে চাই পার্লামেন্টে, সেটাকে আমরা স্বাগত জানাই। আমরা জনরায়ের ভিত্তিতে নিজেরা ক্ষমতায় যেতে চাই, জনরায়ের ভিত্তিতে আমাদের একটা শক্ত প্রতিপক্ষ থাকুক, সেটা চাই। জি, কিন্তু আওয়ামী লীগ শক্ত প্রতিপক্ষ এটা ভাবার কারণ নাই, কারণ আওয়ামী লীগ অপরাধ করেছে, গণহত্যা করেছে, তার বিচার হতে হবে। তারপর ফিরে এসে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করার আমাদের সাথে সাহস রাখে আর জনগণ যদি সেটা অ্যাকসেপ্ট করে, নিশ্চয়ই আওয়ামী লীগকে ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে, প্রতিদ্বন্দ্বী হিসেবে মানা যাবে। অনুষ্ঠান শেষ করব, শেষ করার আগে আসলে 3টি প্রশ্ন রাখতে চাই। মূলত জাহিদ ভাইয়ের কাছে প্রথমে জানতে চাই, আসলে এই সরকারের গৃহীত 3টি উল্লেখযোগ্য উদ্যোগ, আর যদি 3টে আসলে তাদের উদ্যোগ নেওয়া উচিত বা চ্যালেঞ্জ মনে করেন, এই 3টি উল্লেখযোগ্য উদ্যোগ এবং 3টি চ্যালেঞ্জ কি মনে করেন? দেখুন, যে প্রেক্ষাপটে সরকারের পরিবর্তন ঘটেছে, এই সরকার অন্তর্বর্তী সরকার এসেছে, সেটি তো তাদের প্রথম চ্যালেঞ্জ ছিল এবং সেটি তো আমি দেখতে পাচ্ছি বা আমার জনগণ দেখতে পাচ্ছে যে আসলে সেভাবে তারা এগিয়ে যাচ্ছেন। এবং যে সংস্কারের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, যে কমিশনগুলো গঠন করা হয়েছে, তারা যদি দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারে এবং যে বৈষম্যর জায়গাগুলো বলা হচ্ছে সেই জায়গাটাগুলো শনাক্ত করা সম্ভব হয় এবং যোগ্য লোকগুলো যদি কাজের জায়গাগুলো চলে আসে, তাহলে তারা যে চ্যালেঞ্জগুলো নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় সেই জায়গাটা তারা অতিক্রম করতে পারবে। এবং যে নির্বাচনের কথা বলা হচ্ছে, আসলে এই সরকারের কাজটি তো হচ্ছে নির্বাচন দেওয়া এবং সেটি হচ্ছে সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ যে নির্বাচন সেটি দেওয়া।
এবং সেটি হচ্ছে তাদের মূল চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে ওঠার জন্য যে জিনিসগুলো দরকার সংস্কার, সেটি নিশ্চয়ই তারা করবেন এবং সেই হিসেবেই তো আসলে নির্বাচন হবে। সেদিকেও হয়তো এই সরকার সেই পথেই হয়তো ইতিমধ্যে হাঁটা শুরু করেছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি কিন্তু ইতিমধ্যে বলেও দিয়েছেন যে এই কাজগুলো আমরা করছি এবং এই কাজগুলো করবো, এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কথা উনিও বলেছেন এবং রাজনৈতিক দলগুলো চাচ্ছে আলোচনার মধ্য দিয়ে আসলে সংস্কারগুলো চলে আসুন। তো এটা হলে আসলেই মানুষ তার যে অধিকার বা মানুষের চিন্তা ভাবনা করছে সেটি ফিরে পাবে। রবিউল ভাই, মূলত এই যে একই প্রশ্ন যদি আপনার কাছে রাখি, আসলে সরকারের 3টি ভালো উদ্যোগ এবং যদি 3টা চ্যালেঞ্জ কি দেখছেন আপনি? ভালো উদ্যোগ তো ধরেন এটা তো একটা সুশাসনের অংশ। এখন আপনি ভালো উদ্যোগটাকে কি বলবেন? সরকারটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটাতে হবে। প্রথমত জাতীয় নিরাপত্তা, জনগণের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, এটা দরকার হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এই জায়গাটা যদি সরকার করে তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথ যে রুদ্ধ হয়েছিল সেটা উন্মুক্ত হয়। এই কাজগুলি তাকে দ্রুততার সাথে করতে হবে। তিনি সেটা করার জন্য ইনিশিয়েটিভগুলি নিয়েছেন, কিন্তু আমরা মনে করি যেখানে মনোসংযোগের আরো বেশি প্রয়োজন আছে, আরো দ্রুত করার দরকার আছে। এটাও ঠিক যে প্রশাসনের একটা জরাজীর্ণতা রয়েছে, সেখানে যোগ্য লোক, নিরপেক্ষ লোক এবং ধরেন মেধাবী লোক, এটা তো একটা ঘাটতিও আছে। কারণ সরকার 15 বছরে আওয়ামী লীগ যে দলীয়করণ করেছে, যে আওয়ামী আদর্শের লোক দিয়ে সুযোগ সুবিধাগুলি ভাগবাটোয়ারা করেছে, সেখানে একটু চ্যালেঞ্জিংও। এটা আমি চ্যালেঞ্জিংও বলবো এবং আপনার ইনিশিয়েটিভও বলবো, সরকারের এখানে এই মনোযোগটা দিতে হবে। এবং সরকারকে মনে রাখতে হবে যে একটা জনগণ কর্তৃক নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠিত করাই তাদের মূল দায়িত্ব। এটা হলো তাদের মূল দায়িত্ব। এর বাইরে কাল্পনিক অনেক সংস্কার, প্রত্যাশার অনেক সংস্কার জনগণের মধ্যে থাকবে, কিন্তু তার সবকিছু করার সক্ষমতা এবং সবকিছু করার যেটাকে বলা হয় আইনগত বৈধতার ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা আছে। আমরা যেমন সুনাগরিক হিসেবে নিজেদেরকে যেমন আমরা সুনাগরিক হিসেবে আমাদের এখানে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার প্রয়োজন আছে, সংযম, ধৈর্য, সংহতি, সমন্বয়, এটা যেমন নাগরিক হিসেবে আমাদের প্রয়োজন আছে, সরকারেরও তার সীমাবদ্ধতার ব্যাপারগুলিতে এবং তার জনগণের যে দায়িত্বটা তার উপর আছে, রাজনৈতিক দলগুলি যে আস্থা তার উপর রেখেছে, ছাত্র জনতা যে আস্থা তার উপর রেখেছে, সেটার সীমা যেন তারা আবার লঙ্ঘন না করে। আমি ওই কথাটাই বলছি যে এগুলি করার জন্য সময়ের প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজনটা যেন আবার অজুহাত না হয়ে যায়। হ্যাঁ, তো আমরা যেন ওই যে মহত্ব গুরুত্বর জন্য এই সংগ্রামটা করেছি, যে উদারতা নিয়ে সংগ্রামটা করেছি, যে লক্ষ্য নিয়ে সংগ্রামটা করেছে দেশের সব শ্রেণী পেশার মানুষ, সেটা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তার সরকার থেকে যেন তাকে বঞ্চিত না করে, আর তার সরকারটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার মনে না করে তার সরকারটা মানুষের সরকার, তার সরকার মানে তার নির্বাচিত সরকার। সেখানে মনোযোগ দিলেই আমার মনে হয় রাজনীতির যে সংস্কার, রাষ্ট্র কাঠামোতে যে সংস্কার নিয়ে এখন জনগণ ভাবছে, আমরা বলছি, আগামীতে একটা ভালো বাংলাদেশ আমরা পাবো। ভাইয়া, আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী পর্ব। আজকে এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছিলেন আর শুনছিলেন, আসলে আমরা মূলত আলোচনা করেছি আসলে নির্বাচনের পরিবেশ আসলে কি ধরনের হওয়া উচিত এবং সেই প্রেক্ষাপটে আসলে নতুন সরকার কি কি উদ্যোগ নিতে পারে। আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভোরের পাতার সাথেই থাকুন।